আশা করি ভালো আছেন সবাই। তো আমরা আসলে চলে আসছি আমাদের পর্যায় সারণীর প্রথম ক্লাস চলে গেছিল, পর্যায় সারণীর ক্লাস 2, অর্থাৎ আমার বেসিকের পরে আরেকটা ক্লাস নিয়েছিলাম আমরা পর্যায় সারণী আপনাদের তৃতীয় অধ্যায়। ঠিক তারই ধারাবাহিকতায় পর্যায় সারণীর উপরে আমাদের সেকেন্ড ক্লাস, হয়তো আরেকটা ক্লাস লাগবে এর উপরে। আচ্ছা, আমি আর দীর্ঘ আলোচনা না করে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাচ্ছি। তো আমি প্রথমে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ পর্যায় সারণী চ্যাপ্টারের এই অংশটা আমাদের, আমি যদি একটু লিখে নিতে চাই, পর্যায় সারণী আপনাদের নন মেজর রসায়ন 1-এর তৃতীয় অধ্যায় আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা যে আলোচনার জন্য যে টপিকটা রাখছি সেটা হলো আমাদের অবস্থান্তর মৌল। এখন এই অবস্থান্তর মৌল নিয়ে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। যে একটা প্রশ্ন বারবার বোর্ডে আসে, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয় কেন? তারপর একটা প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু প্রত্যেক ডি ব্লক অবস্থান্তর নয় কেন? অথবা কপার অবস্থান্তর মৌল কেন? এরকম অনেক প্রশ্ন। তো আমি বলি, আপনাদের যে কোনো কোয়েকশন আসুক না কেন, আপনি শুধু এই সংজ্ঞাটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে এই টাইপের যে কোনো প্রশ্নের আনসার আপনি দিতে পারবেন। তারপরে আমরা রাখছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তারপরে কোনটার পরমাণুর আকার বড় ছোট, এইসব নিয়ে আমরা আসলে আজকে আকার এবং আয়নীকরণ শক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করব হয়তো। তাহলে চলেন আমরা প্রথমে অবস্থান্তর মৌল দিয়ে শুরু করি। তো স্যার, আমাদের প্রথমে যে সংজ্ঞাটা আমাদের দেওয়া হয়েছে, অবস্থান্তর মৌল। এখন প্রশ্ন হলো অবস্থান্তর মৌল কাকে বলে? আমরা নবম দশম শ্রেণীতে আসলে একটা সংজ্ঞা শিখছিলাম, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত অবস্থিত গ্রুপে অবস্থিত মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলে। কিন্তু আসলে কথাটা কিন্তু সত্যি না স্যার। 12 নম্বর গ্রুপে আমাদের জিঙ্ক অবস্থান করে, কিন্তু জিঙ্ক অবস্থান্তর মৌল না। তো আসলে আমরা সংজ্ঞাটা আসলে কিভাবে দিব? নবম দশম শ্রেণীতে আপনাদের একটা আইডিয়া হয়তো দিছিল, সেই হিসাবে আর কি। তো অবস্থান্তর মৌল আসলে কাকে বলে, সংজ্ঞাটা একটু ভালো করে ফলো করা লাগবে স্যার। আচ্ছা, যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, আয়নের ইলেকট্রন বিন্যাস অপূর্ণ ডি অরবিটাল, এই কথাটাই গুরুত্বপূর্ণ, অপূর্ণ ডি অরবিটাল। আচ্ছা স্যার, অপূর্ণ ডি অরবিটাল থাকে। তো অপূর্ণ ডি অরবিটাল বলতে আসলে কি বোঝায়? ডি অরবিটাল যখন 1 থেকে 9টা ইলেকট্রন, আমরা জানি ডি অরবিটালে 10টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। যদি 1 থেকে 9 থাকে সেটাকে আমরা বলি অপূর্ণ ডি অরবিটাল থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে, অবস্থান্তর মৌল বলে। আচ্ছা স্যার, আমরা কিন্তু সংজ্ঞাটা বলছি যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস, মৌলের না, কিন্তু আপনি কোন মৌল আসলে অবস্থান্তর অথবা কোন মৌল অবস্থান্তর না, আপনি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সহজে বুঝতে পারবেন না, একটু ঝামেলা হবে। আপনাকে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে। কি স্যার? গুরুত্বপূর্ণ কথা কিন্তু, স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আচ্ছা স্যার, অবস্থান্তর মৌলের আগে আমরা আরেকটা সংজ্ঞা একটু শিখে নিতে চাই, যেটাকে আমরা বলি ডি ব্লক মৌল। এটা স্যার আপনাদের ছোট প্রশ্ন পরীক্ষায় আসে, ডি ব্লক মৌল। এটা আমি গত দিন প্রথম ক্লাসে আমরা হয়তো বলছিলাম যে ডি ব্লক মৌল কাকে বলে। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এটা আপনাদের ছোট প্রশ্নে 1 মার্কের আসে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তাহলে এই সংজ্ঞাটা আমাদের শিখা হয়ে গেল। এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন হইতে পারে, স্যার আসলে উত্তর একটাই কিন্তু প্রশ্ন হবে একাধিক। তো আমরা আসলে একটু দেখি মূলত অবস্থান্তর মৌল, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সবগুলো আসলে ক্লিয়ার করে ফেলবো। দেখেন, মনে করেন কপার,
29 আমরা জানি সবাই। 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে দিব না, 4s2 3d9। কিন্তু আমরা কি বলছিলাম যার যে কপারের অবস্থা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তাই 4s1 3d10 এটাই হলো আসলে কপারের ইলেকট্রন বিন্যাস। এখন আপনি একটু দেখেন তো, এখন আপনি কি এই মৌলটাকে অবস্থান্তর বলবেন বা অবস্থান্তর বলবেন না? আমরা কিন্তু বলছিলাম যে সকল মৌল স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে, আপনি যদি এভাবে কপারের ইলেকট্রন বিন্যাস দেখে বলেন তাহলে আপনার মনে হইতে পারে যেটা অবস্থান্তর না, কারণ এর ডি অরবিটালটা পূর্ণ আছে। সো সংজ্ঞায় লেখার সময় নিশ্চয়ই এই জায়গাটা মনে রাখবেন, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে না, যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে। তাইলে স্যার আমরা যদি এখন প্রশ্ন হলো কপারের যোজনী 2 এবং 1 Cu প্লাসও হয় আবার Cu2 প্লাসও হয়। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার স্থিতিশীল আয়ন আসলে কোনটা হবে? আসলে কোনো পরমাণুর যদি একাধিক যোজনী থাকে, আপনি যদি যোজনীটা নাও জানেন, আচ্ছা স্যার আপনি কপারের একটা যৌগের নাম বলেন তো, আপনার মাথায় প্রথমে আসলে আসতেছে কি? প্রথমে আসতেছে কপার সালফেট। স্যার আমি কি ঠিক ধরতে পারছি? হ্যাঁ, আমি কপার আপনার পরিচিত যৌগ, এটা যদি -2 এটা +2, অর্থাৎ আমরা এই জায়গায় কপারের যে বিভিন্ন যৌগ আছে কোনো কোনো ক্ষেত্রে +1 জারণ মানও আছে, তবে বহুল ব্যবহৃত হয় +2। তাইলে আমরা এটা স্থিতিশীল আয়ন আসলে ধরবো +2, সচরাচর যে আয়নটা ব্যবহার করা হয়। এখন আপনি Cu2+ ইলেকট্রন বিন্যাসটা করেন তো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d। স্যার আমাদের বলছিলাম আমি গত ক্লাসে যে আমাদের যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন বহিস্তর থেকে করবে, তাহলে 4s থেকে যাবে একটা আর 3d থেকে যাবে একটা, 3d9। স্যার দেখেন তো আমাদের সংজ্ঞার সাথে মিলাইয়া এটা অবস্থান্তর কিনা। হ্যাঁ, যেহেতু স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে পূর্ণ ডি অরবিটাল আছে, সুতরাং এটা অবস্থান্তর মৌল। স্যার অবস্থান্তর মৌলগুলা রঙিন হয়, এই জন্য আমি রঙিন কালার দিয়ে লিখছি, আমরা এটা জানি, এবং এরা জটিল যৌগ গঠন করে এর বৈশিষ্ট্যের মধ্যে আছে। এখন আপনি আসলে কি বুঝলেন স্যার? এই কপার কিন্তু ডি ব্লক, 4s এর পরে শেষ ইলেকট্রন আসলে ডি অরবিটালে গেছে, এর মানে কপারটাকে আমরা ডি ব্লকও বলতে পারি এবং এটা অবস্থান্তর মৌলও বটে। কিন্তু আমরা যদি জিঙ্কের ব্যাপারে যাই, দেখেন তো জিঙ্ক 30, 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে দিব না, 4s2 3d10। ওকে স্যার, 4s2 3d10 এটারও শেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে, সুতরাং এটাও ডি ব্লক মৌল। এখন আমি যদি জিঙ্কের একটা যৌগের নাম বলেন, আপনার মাথায় আসতেছে জিঙ্ক সালফেট, সুতরাং সালফেট -2 জিঙ্ক +2, তার যোজনীয় প্লাস জারণ মান +2। তাইলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d, স্যার আসলে দুইটা ইলেকট্রন কোথা থেকে ত্যাগ করবে? আমি গতদিনই এটা বলছিলাম আপনাদের যে তার শেষ ইলেকট্রনগুলো কিন্তু ডি অরবিটালে গেছে, কিন্তু ত্যাগ করার সময় সে কিন্তু বাইরের স্তর থেকে করবে, অর্থাৎ ডি থেকে ইলেকট্রন যাচ্ছে না, বহিঃস্তরের ইলেকট্রন চলে যাচ্ছে। তাইলে এখন দেখেন তো তার এই যে স্থিতিশীল আয়ন, জিঙ্কের কি স্থিতিশীল আয়ন, এই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালটা কি অপূর্ণ? না, সুতরাং এটা অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়। আমি এটা কালো কালার দিয়ে লিখছি যাতে আপনাদের মনে থাকে যে অবস্থান্তর মৌলগুলো রঙিন হয়, এটা রঙিন কালার দিয়ে লিখছি, অবস্থান্তর নয়। এর মানে কি স্যার? জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। এখন আপনাকে ওই যে এই যে প্রশ্ন যে স্ক্যান্ডিয়াম অথবা জিঙ্ক ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয় কেন, আপনি প্রথমে সংজ্ঞা দিবেন যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তারা ডি ব্লক মৌল। তো স্ক্যান্ডিয়াম বা জিঙ্কের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায়, সুতরাং তারা ডি ব্লক মৌল। পরে বলবেন যে আমরা জানি যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এই ক্ষেত্রে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তার ডি অরবিটালটা অপূর্ণ নয়, সুতরাং সে কিনা অবস্থান্তর মৌল নয়। এখন আপনার যদি এই প্রশ্নটা স্ক্যান্ডিয়ামেরটা যদি আপনাকে একটু বলে ফেলি, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত স্যার? 21। আমরা 1 থেকে 30 বেসিক 1 ক্লাসে মুখস্থ করছিলাম। 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে দিব না, 4s2 20টা, তারপরে একটা আসবে এই জায়গায় 3d1। স্যার স্ক্যান্ডিয়ামে জারণ মান +3, তো স্ক্যান্ডিয়াম ইলেকট্রন 3টা ত্যাগ করবে,
এটা আমাদের মুখস্থ 1s2 2s2 2p6 3s2 3p6 তিনটা গেলে কোথা থেকে যাবে 4s2 আর 3d থেকে, অর্থাৎ তার 3d কি 0, মানে এটা কি অপূর্ণ না। যদি 10 অথবা 0 থাকে তখন তো এটার অপূর্ণের মধ্যে পড়ে না, সুতরাং এটা আমরা লিখতে পারি কি এটা অবস্থান্তর নয়। নিশ্চয়ই আমরা আসলে বুঝতে পারছি অবস্থান্তর নয়। এখন আমি যদি আপনাকে বলতাম যে কপার অবস্থান্তর কেন, তাহলে ওই যে আপনি সংজ্ঞা দিয়ে বলতে পারতেন। এখন আমি ফাইনালি আরেকটা প্রশ্ন যেটা হয় যে প্রত্যেক অবস্থান্তর ডি ব্লক, কিন্তু প্রত্যেক ডি ব্লক অবস্থান্তর নয়, এই টাইপের প্রশ্নটা আসলে আপনি আনসারটা কিভাবে দিবেন? প্রথমে আপনি ডি ব্লকের সংজ্ঞা দিবেন, যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। দিয়ে বলবেন যে কপার এবং জিঙ্ক উভয়ই ডি ব্লক মৌল, কপার এবং জিঙ্ক উভয়ই ডি ব্লক মৌল। পরে আবার তো আপনি সংজ্ঞা দিবেন অবস্থান্তর মৌলের, যে সকল মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এক্ষেত্রে কপার অবস্থান্তর মৌল হইলেও জিঙ্কের ডি অরবিটাল অপূর্ণ নয়, সুতরাং সে কিনা অবস্থান্তর নয়। অর্থাৎ কপার ডি ব্লক এবং অবস্থান্তর উভয়ই, কিন্তু জিঙ্ক ডি ব্লক হইলেও সে কিনা অবস্থান্তর নয়। অতএব বলা যায় প্রত্যেক অবস্থান্তর ডি ব্লক, কিন্তু প্রত্যেক ডি ব্লক কিনা অবস্থান্তর নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাইলে আমরা কি বুঝলাম অবস্থান্তর মৌল কাকে বলে, তারপরে স্ক্যান্ডিয়াম বা জিঙ্ক ডি ব্লক মৌল আসলে অবস্থান্তর নয় কেন, এই সংশ্লিষ্ট আর অনেকগুলো প্রশ্ন আপনারা পারবেন আশা করি। তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রত্যেক, আমি নোটে দিয়ে দিব, প্রত্যেক ডি ব্লক মৌল অবস্থান্তর কিন্তু প্রত্যেক অবস্থান্তর মৌল ডি ব্লক, দুঃখিত আমি, প্রত্যেক অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু প্রত্যেক ডি ব্লক অবস্থান্তর মৌল নয় কেন, আমি নোটে এই প্রশ্নটা আপনাদের দিয়ে দিব না। ওকে স্যার, তাহলে আমাদের অবস্থান্তর মৌল এবং কারা অবস্থান্তর আর কারা অবস্থান্তর না, এই ব্যাপারটা হয়তো আমরা বুঝতে পারছি। এখন আসেন মৌলের পর্যাবৃত্ত ধর্ম, গুরুত্বপূর্ণ টপিক স্যার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। স্যার আমরা নবম দশম শ্রেণী থেকে পড়ে আসতেছি যে পর্যাবৃত্ত ধর্ম হইল, যেমন আমরা জানি পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে পরমাণুর আকার বাড়ে, বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে, আয়নীকরণ শক্তি কমে, ডান দিক থেকে বাম দিকে গেলে বাড়ে। এই যে নিয়মিত হারে যা আকার বাড়তেছে আবার কমতেছে, এই যে সকল ধর্ম এভাবে নিয়মিতভাবে পরিবর্তিত হয় তাদেরকে আসলে পর্যাবৃত্ত ধর্ম বলে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে? মৌলসমূহের যে সকল ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আর সংজ্ঞাটা লিখতেছি না, আপনারা আমার কথা শুনে লিখতে পারবেন এবং নোটে আমি দিয়ে দিব। মৌলসমূহের যে সকল ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম অনেকগুলাই আছে। পরমাণুর আকার একটা পর্যাবৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি একটা পর্যাবৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি একটা পর্যাবৃত্ত ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যাবৃত্ত ধর্ম, দাতব ধর্ম একটা পর্যাবৃত্ত ধর্ম। এগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তো আমরা কোন সংজ্ঞা শিখলাম স্যার? মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পর্যাবৃত্ত অথবা পর্যাবৃত্তিক ধর্ম। আপনাদের বই অনেক ক্ষেত্রে পর্যাবৃত্তিকও লেখে, পর্যাবৃত্তিক ধর্ম, পর্যাবৃত্ত ধর্ম বা পর্যাবৃত্তিক ধর্ম। সংজ্ঞাটা আসলে কি? যে পর্যায় সারণীতে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে যে সকল ধর্ম নিয়মিতভাবে কি হয়? পরিবর্তিত হয়। অর্থাৎ মৌলসমূহের, আমি ফাইনালি আবার বলি, মৌলসমূহের যে সকল ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে পর্যাবৃত্ত ধর্ম বলে। এটা আপনাদের ছোট প্রশ্ন আসে। এখন এই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধর্ম হইল পরমাণুর আকার। এর মানে কি? পরমাণুর আকার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বাড়বে অথবা কমবে। আমি একটু যদি দেখি বিষয়টা, মনে করেন আপনারে আমরা সেই 1 নম্বর গ্রুপ পর্যায় সারণীর হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সিজিয়াম আর কি দিলাম, ফ্রান্সিয়াম। আচ্ছা স্যার, আমরা মনে করেন এই জায়গায় আমরা
পর্যায় সারণীর তৃতীয় পর্যায়টা দিয়ে দিই। সোডিয়ামের পরে কি আছে? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আচ্ছা, আমি যদি এই জায়গায় হ্যালোজেন গ্রুপটা একটু দিয়ে দিই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টেটিন, টেনেসেন, টিএস। আচ্ছা স্যার, আমি আর অন্যদিকে যাচ্ছি না। অর্থাৎ এটা পর্যায় সারণী 1 নং গ্রুপ, এটা 17 নম্বর গ্রুপ, আর এই জায়গায় তৃতীয় পর্যায়টা দেওয়া আছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে দেখেন তো, আমি যদি বলি এই জায়গায় সবচেয়ে আকার বড় কার? অবশ্যই ফ্রান্সিয়ামের আকার সবচেয়ে বড়। আপনার ওই যে হাইড্রোজেনের আকার ছোট কেন? কারণ এটা স্তর একটা, তার এক স্তর। লিথিয়ামের স্তর বড় কেন? তার স্তর দুইটা, 2, 1। অর্থাৎ আমি একই গ্রুপের যত উপর থেকে নিচ দিকে যাব, তা বারবার স্তর সংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। তাইলে আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচ দিয়ে গেলে আকার, পরমাণু আকার কি হবে? বাড়ে। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচ দিয়ে গেলে পরমাণু আকার বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? যে উপর থেকে নিচ দিয়ে যাওয়ার সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, এটা পারমাণবিক সংখ্যা 1, এটা 3, এটা 11, এটা 19, এটা 37, এইভাবে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের স্তর সংখ্যা বৃদ্ধি পায়, এই জন্য পরমাণুর আকার কি হয়? বড় হয়। স্যার, এই জায়গায় দেখেন আকারটা যদি আমি ক্লিয়ারলি বলতে পারি, তাইলে আপনার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি সব টপিক আপনি পারবেন। আপনি আকারটা আগে ক্লিয়ার হন যে আসলে কোনটার আকার বড়, কোনটার আকার ছোট। এগুলো পারলে আপনি কিন্তু আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি সহজেই পারবেন। এখন দেখেন আমি যদি এই দিকে যাই, আপনাকে যদি এই মুহূর্তে আমি প্রশ্ন করি যে সোডিয়াম 11 আর ক্লোরিন 17, এই দুইটার মধ্যে আকার বড় কোনটা? বলেন তো আপনারা। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে না, ক্লোরিনের আকার বড়, কিন্তু না স্যার, আকার বড় আসলে সোডিয়ামের। এখন বলবেন কেন? আমরা একটু দেখি তাইলে কোনটা রাখার বড়, কোনটা রাখা ছোট। আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে যাই, তাহলে কি 281, এই জায়গায় ক্লোরিনেরটা করলে 287, আমরা শর্টকাট করে ফেললাম। স্যার, এর স্তর 3টা, তারও স্তর আসলে 3টা, তাহলে 3টা স্তর হইলে তো উভয়ের আকার সমান হওয়ার কথা ছিল। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 1টা। এই জায়গায় ক্লোরিন প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা এবং তৃতীয় স্তরে 7টা। এখন আপনি বলেন তো স্যার, ওর স্তর, এই সোডিয়াম পরমাণুর স্তর 3টা, ক্লোরিনেরও আসলে 3টা, তাইলে তো নিয়মে 3টা যেহেতু বৃত্ত, আকার সমান হওয়ার কথা ছিল। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি, আমরা জানি প্রোটন বা প্লাস আধানটা থাকে কেন্দ্রে, সে কি করে? বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন দেখুন তো, সোডিয়ামের বহিস্তরে একটা ইলেকট্রন আছে, সে একদিক থেকে এটাকে আকর্ষণ করতেছে নিউক্লিয়াসে, কিন্তু এই জায়গায় দেখে এই আকর্ষণ বলটা নিউক্লিয়াস কয় দিক থেকে আকর্ষণ করতেছে? 7 দিক থেকে আকর্ষণ করতেছে কেন্দ্রের দিকে। মনে রাখবেন, আকর্ষণ বলটা কিন্তু কেন্দ্রমুখী। তখন হচ্ছেটা কি, তারও স্তর 3টা, তারও স্তর 3টা, কিন্তু কেন্দ্রের দিকে তার আকর্ষণ বলটা একটু তুলনামূলক বেশি হওয়ার কারণে এই ক্লোরিনের আকারটা সোডিয়াম থেকে কি হয়ে যায়? একটু ছোট হয়ে যায়। যদি আমার চিত্র আঁকার ক্ষেত্রে মনে হইতেছে এটা বড়, কিন্তু আসলে এটা বড় হবে না। হবে তাহলে কি, সোডিয়ামের আকারটা হবে কি? বড়। অর্থাৎ আমি যদি বলি সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে আকারের ক্রম, তা আপনি লিখবেন আকারের ক্রম সোডিয়ামের বড়, তারপরে হলো ক্লোরিন। এর মানে কি দাঁড়াচ্ছে স্যার? এই যে 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ আমি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যদি যাই, আমার স্তর সংখ্যা কিন্তু বাড়তেছে না। স্তর এটা তৃতীয় পর্যায়, স্তর সংখ্যা বাড়বে না, শুধু বহিস্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়বে। আর বহিস্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল কি হবে? প্রবল হবে। ফলে পরমাণুর আকার কি হবে? ছোট হবে। এর মানে আমরা এদিকে গেলে কি হবে বলেন তো? আকার কমবে, আকার কমবে। এত ঝামেলা কইরা লাভ নাই স্যার। আপনি কি করবেন? প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করবেন, কইরা দেখবেন যে কার স্তর সংখ্যা বেশি। যার স্তর সংখ্যা বেশি তার আকার বড়। আবার দেখবেন একই পর্যায়ের যদি বা স্তর সংখ্যা যদি সমান হয়, যার বহিস্তরে ইলেকট্রন বেশি, নিউক্লিয়াস বহিস্তরকে বেশি বলে আকর্ষণ করবে, ফলে তার আকার কি হবে? ছোট হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। তাইলে আমরা কি বলতে পারি যে পরমাণুর আকার একটা পর্যাবৃত্ত ধর্ম, কারণ এইদিকে গেলে নিয়মিত হারে আকার বাড়ছে, এইদিকে গেলে নিয়মিত হারে আকার কমছে। তাইলে চলেন আমরা আকারের ক্রমে একটা দেখি, প্রশ্ন দেখি আসলে কেমন হইতে পারে।
যে আপনাকে প্রশ্ন করতে পারে, আমি যদি এই এক্সাম্পলটাই দিই, মনে করেন আপনাকে যদি আমি এটা দিই যে ম্যাগনেসিয়াম, লিথিয়াম ও সোডিয়ামের আকারের ক্রমবিশ্লেষণ করো, তাইলে আপনার প্রথমেই কাজ হবে আপনি ইলেকট্রন নিরাশ করবেন। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2, এইভাবে আন্ডারলাইন করে ফেলবেন 2, 8, 2, তাইলে আপনার বর্ণনা দিতে সুবিধা হবে। তারপর লিথিয়ামেরটা করলেন 1s2, 2s1, 2 আর 1। এখন আমি সোডিয়ামেরটা করলেন 11, 1s2, 2s2, 2p6, 3s1। আচ্ছা স্যার 2, 8, 1। এখন বলেন তো কোনটা রাখার বড়, কোনটা রাখার ছোট? আপনি এইভাবে শুরু করবেন যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ম্যাগনেসিয়াম ও সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, এরা কি তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু লিথিয়াম হইল দ্বিতীয় পর্যায়ের মৌল। সুতরাং এই তিনটি মৌলের মধ্যে লিথিয়াম এর আকার সবচেয়ে কি ছোট, অর্থাৎ আমরা বলতে পারি লিথিয়াম বিনা প্রতিযোগিতায় সবার আকার কি ছোট, অর্থাৎ যার স্তর সংখ্যা কম থাকবে তার আকারটা কি ছোট। সুতরাং এই জায়গায় সবচেয়ে আকার ছোট হবে লিথিয়াম, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, কারণ তার স্তর সংখ্যা কম, ওদের স্তর সংখ্যা বেশি, সুতরাং লিথিয়ামের আকার সবচেয়ে ছোট। এখন আসেন ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মধ্যে এর স্তর সংখ্যা 3টা, এর স্তর সংখ্যাও কি 3, 281, 282, স্তর সংখ্যা 3। আমরা একটু আগে কি বলছিলাম যে স্তর সংখ্যা যখন সমান হবে, বহিঃস্তরে ইলেকট্রনের সংখ্যা বেশি হলে নিউক্লিয়াস তাকে একটু বেশি বলে আকর্ষণ করবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম দুই দিক থেকে নিউক্লিয়াসের কেন্দ্রমুখী আকর্ষণ বল অনুভূত হবে, ফলে নিউক্লিয়াসের সাথে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বহিঃস্তরে আকর্ষণ বলটা বেশি, ফলে ম্যাগনেসিয়ামের আকারটা একটু ছোট হয়ে যাবে। অর্থাৎ সোডিয়ামের আকার, এই জায়গায় আকারের ক্রম সবচেয়ে বড় হবে কে স্যার? সবচেয়ে বড় হবে সোডিয়াম এবং তারপরে হবে কি ম্যাগনেসিয়াম, অর্থাৎ আকারের ক্রম। আমরা বলছিলাম তো যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের আকার বড় হবে আর তার আকার কি ছোট, অতএব আকারের ক্রম হইল এইটা স্যার। আশা করি বুঝতে পারছি। আপনি প্রথমে ইলেকট্রন বিন্যাস করলেন, কইরা দেখলেন যার স্তর সংখ্যা ছোট এটাকে আপনি আগে আলাদা করে ফেললেন, পরে দেখলেন একই স্তরের মৌলসমূহের ক্ষেত্রে কার বহিঃস্তরে বেশি সংখ্যক ইলেকট্রন আছে, যার বহিঃস্তরে বেশি সংখ্যক ইলেকট্রন আছে তার নিউক্লিয়াসের সাথে বহিঃস্তরে আকর্ষণ বল বেশি, ফলে তার আকারটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, সিম্পল বিষয়। এখন এই উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দিলেও আপনার কোনো সমস্যা নেই, আপনি এই নিয়ম অনুসারে করবেন, শেষ আকারের ক্রম। এখন আসেন আপনাকে একটু কনফিউশনের জন্য, এবং এটা বোর্ডে আসছে দেখছি, Na+ এবং Mg2+ এর মধ্যে কোনটির আকার বড় এবং কেন? তো দেখেন স্যার আমরা একটু এটাকে কিভাবে আসলে ব্যাখ্যা দিব। Na+ 11 আসলে তার প্রোটন সংখ্যা, তো একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তাই 1s2, 2s2, 2p6, 3s1 ছিল, সে একটা ইলেকট্রন কি করে ফেলছে ত্যাগ করে ফেলছে, এর মানে 3s1 এর ইলেকট্রনটা চলে গেছে। তো এটা ইলেকট্রন কি 2 এবং 8, বুঝছেন কিনা দেখেন তো। আমরা যদি এটাকে একটু করি যে Na+ মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, অর্থাৎ তার ইলেকট্রন আছে 10টা। আমরা এটা ধরে নিলাম যে তার ইলেকট্রন আসলে 10টা। এখন আমি যদি ম্যাগনেসিয়ামের কথা একটু চিন্তা করি, 2+, তার পারমাণবিক সংখ্যা 12, আপনি 12 লিখে ফেললেন যে 1s2, 2s2, 2p6, আসলে তো তার ছিল 3s2, সে s এর দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে বহিঃস্তরের। আচ্ছা বহিঃস্তরের ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছে, এর মানে কি তার ইলেকট্রন হলো 2 এবং 8। দেখেন তো উভয়ের ইলেকট্রন বিন্যাস সেম হয়ে গেছে না? এখন তাদের আকার কি সমান? যদিও দেখে মনে হচ্ছে আসলে সমান, কিন্তু আসলে সমান না, একটু ব্যবধান আসলে আছে। এই জায়গায় ইলেকট্রন সংখ্যা কত? 10। এখন আপনি এটার ব্যাখ্যা আসলে কিভাবে দিবেন স্যার? আমরা তো জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আকার আসলে ছোট হয়, যেহেতু এরা আয়ন তখন আর আমরা পর্যায় সারণীতে এটাকে নিয়ে যাব না, এটাকে ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি। আমরা আপনাকে বলছিলাম যে কোন পরমাণুর বহিঃস্তরের সাথে যে আকর্ষণ বলটা চিন্তা করবেন, এটা নিউক্লিয়াসের সাপেক্ষে চিন্তা করবেন। এখন দেখেন এই Na+ এবং Mg2+ এর ক্ষেত্রে সোডিয়ামের কেন্দ্রে প্লাস আছে 11টা আর ম্যাগনেসিয়ামের কেন্দ্রে প্লাস আছে 12টা। এখন দেখেন এটাকে বলা হয় কার্যকর নিউক্লিয়ার আদান বৃদ্ধি। এই টপিকটাকে কি বলে? কার্যকর নিউক্লিয়ার আদান বৃদ্ধি। যার কার্যকর নিউক্লিয়ার আদান বেশি হবে সে বহিঃস্তরের ইলেকট্রনকে শক্তিশালী বলে আকর্ষণ করবে, ফলে তার আকার
ছোট হবে। অর্থাৎ আমি যদি মনে করি এই জায়গায় 12টা প্লাসে 10টা ইলেকট্রনকে টানবে, 12টা প্রোটনে 10টা ইলেকট্রনকে টানবে, আর এই জায়গায় কি হচ্ছে 10টা ইলেকট্রনকে 11 জনে টানতেছে। তাইলে আপনারা বলেন তো স্যার 10টা ইলেকট্রনকে যদি 11টা প্রোটনে টানে অথবা 10টা ইলেকট্রনকে যদি 12টা প্রোটনে থাকে কোনটা বেশি শক্তিশালী হবে? কারণ এই জায়গায় 12 জনে 10 জনকে টানতেছে, মানে এটা শক্তিশালী হবে। কি হবে? শক্তিশালী। আর শক্তিশালী হলে কি হয়ে যাবে স্যার? তার আকারটা ছোট হয়ে যাবে। অতএব বলবেন যে Na+ এবং Mg2+ এর ইলেকট্রন বিন্যাস 2,8। এক্ষেত্রে দেখা যাচ্ছে Na+ অপেক্ষা ম্যাগনেসিয়াম 2+ এর কার্যকর নিউক্লিয়ার আধান বেশি, অর্থাৎ তার কেন্দ্রে প্রোটন 12টা আর সোডিয়ামের কেন্দ্রে প্রোটন 11টা। 12টা প্রোটন থাকার কারণে 10টি ইলেকট্রনকে আকর্ষণের কারণে তার আকর্ষণ বল প্রবল হয়, তার জন্যই আসলে Na+ অপেক্ষা ম্যাগনেসিয়ামের আকারটা কি হয়ে যাবে? একটু ছোট হয়ে যাবে। অর্থাৎ তার আকারের ক্রমটা কি হবে? আকারের ক্রম হবে Na+ গ্রেটার দেন কি Mg2+। ওকে স্যার, আশা করি এটা আপনি বুঝতে। আচ্ছা স্যার, পরীক্ষা যদি এখন আপনাকে আমি দিই Mg2+ ও Al3+ এর মধ্যে কোনটার আকার বড় এবং কেন? সেম আপনি কি করবেন যে তার তো ম্যাগনেসিয়ামের প্রোটন 12টা, ইলেকট্রন 10টা, তার প্রোটন 13টা, ইলেকট্রন 10টা। এখন এই জায়গায় 13 জনে 10 জনের আকর্ষণ করতেছে, এই জায়গায় 12 জনে 10 জনের, এই আকর্ষণ বলটা কি বেশি? এই আকর্ষণ বল বেশি, তার আকার ছোট, অর্থাৎ তার আকার হবে ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার কি হবে? বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাইলে আমাদের এই প্রশ্ন উত্তরটা আসলে চলে গেল। দেখেন তো স্যার বুঝছেন কিনা? পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকারকে আমরা আবার পারমাণবিক ব্যাসার্ধের ক্রমও বলতে পারি, এবং নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে তাদের আকারের ক্রমটা কি হবে, অথবা আয়ন থাকলে আসলে আমরা কিভাবে বিবেচনা করব যে কার্যকর নিউক্লিয়ার আধানের সাপেক্ষে। ওকে স্যার, আশা করি এই সহজগুলা টপিকগুলো আসলে সহজ। এখন আমরা যদি আকারের ক্রমটা পারি তাইলে আসলে আমরা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভবের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। ওকে স্যার, আমি একটু মুছে ফেলি। আমরা এই জায়গায় যে প্রশ্নগুলো আলোচনা করতেছি মনে রাখবেন এগুলো আপনার বিভিন্ন সালে বোর্ডে আসছে বিদায় আলোচনা করতেছি, নতুবা পর্যায় সারণীতে অনেক আলোচনা করা যায়, অনেক করা যাবে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। আমি আপনাদের নন মেজর রসায়ন 1-এর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আসলে আলোচনা করতেছি, এবং এই টপিকগুলো আপনার পরীক্ষা আসে বিদায় আলোচনা করতেছি স্যার। এখন আসেন আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। এখন স্যার আপনি আসলে আমরা কি করি, এই পর্যায় সারণীটা নবম দশম শ্রেণীতে বা ইন্টারমিডিয়েট অনেকে মুখস্থ করিয়া আয়নীকরণ শক্তি তারপরে ইলেকট্রন শক্তি মুখস্থ করতে যায়, অযথা সময় নষ্ট, কোনো প্রয়োজন নাই। আপনি শুধু ঘটনাটা বুঝবেন যে আয়নীকরণ শক্তি জিনিসটা কিটা, সেই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন পরে আপনার নিজের মতো করে বর্ণনা দিবেন, নিজের মতো করে আনসার লিখবেন, কোনো সমস্যা নেই, পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। তাইলে চলেন স্যার আসলে আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি? আয়নীকরণ শক্তি স্যার, এই আয়নীকরণ শক্তির আরেক নাম হইতে পারে আয়নীকরণ বিভব। আপনাদের পরীক্ষায় লিখতে পারে যে আয়নীকরণ বিভব, আয়নীকরণ বিভব, অথবা আবার বলতে পারে আয়নীকরণ পটেনশিয়াল। আমি আর এটা লিখতেছি না যে আয়নীকরণ শক্তি কাকে বলে, আয়নীকরণ বিভব কাকে বলে, অথবা আয়নীকরণ পটেনশিয়াল কাকে বলে, শক্তি বোঝায় আসলে। এখন আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কোন পরমাণুর নিউক্লিয়াস সাথে যে বহিঃস্তরের ইলেকট্রন থাকে, অর্থাৎ কোন পরমাণুর বহিঃস্তর থেকে আমি একটা ইলেকট্রন সরাইতে চাই, একটা ইলেকট্রন কি করতে চাই? সরাইতে চাই। একটা ইলেকট্রন আমি যদি নিউক্লিয়াস পরমাণুর বহিঃস্তর থেকে সরাইতে চাই তা আমার কিন্তু শক্তি লাগবে। এই যে শক্তিটার প্রয়োজন হয় সেটাকে আসলে বলা হয় আয়নীকরণ শক্তি। তাইলে একটু দেখেন স্যার, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে সোডিয়াম, এটা যদি সলিড অথবা লিকুইড অবস্থা থাকে তাইলে কিন্তু আপনি তার বহিঃস্তর থেকে ইলেকট্রন সরাইতে পারবেন না, এটাকে আপনাকে নিতে হবে গ্যাসীয় অবস্থায়। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। এটা আমি গ্যাসীয় অবস্থায় চিন্তা করব, তার বহিঃস্তর থেকে একটা ইলেকট্রন সরাইতে আমার যে শক্তি লাগবে সেইটাই আসলে আয়নীকরণ শক্তি। কথাটা একটু খেয়াল রাখবেন। এই জন্য আমাদের সংজ্ঞায় কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্তর থেকে, কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর বহিঃস্তর থেকে
1 মোল ইলেকট্রন অপসারিত করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে প্রথম আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ শক্তি বলে। এখন প্রশ্ন হলো প্রথম আয়নীকরণ শক্তি, আমি যদি সোডিয়াম থেকে আরেকটা ইলেকট্রন সরাইতে চাই তখন আমার যে শক্তিটা লাগবে সেটা হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাই আয়নীকরণ শক্তি বলতে আমরা আসলে প্রথম আয়নীকরণ শক্তিকেই বুঝাবো। তাইলে আমি সংজ্ঞাটা যদি আমি একটু বলি, আশা করি আপনারা শুনে শুনে লিখতে পারবেন। দেখেন, কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, এটা গ্যাসীয় হইতে হবে এবং বিচ্ছিন্ন আলাদা পরমাণু থাকতে হবে। কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বহিস্তর থেকে 1 মোল ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন সরায় 1 মোল ইলেকট্রন অপসারিত করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এর মানে আসলে কি দাঁড়াইলো স্যার, যে আমার সোডিয়াম 281, যে এই যে আকর্ষণ বলটা আছে, আমি এই জায়গা থেকে একটা ইলেকট্রন সরাইতে চাই, আমি এই জায়গা থেকে কি ইলেকট্রন সরাইতে আমার যে শক্তি লাগবে সেটাই আসলে আয়নীকরণ শক্তি। এর মানে আপনি পরমাণু বহিস্তর থেকে ইলেকট্রন সরাইতে যে শক্তি লাগবে সেটা। এখন আসেন স্যার, আমি যদি আপনাকে লিথিয়াম বলতাম, কি বলতাম? 21। দেখেন স্যার, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে সোডিয়াম 281 আর লিথিয়াম 21, এখন কোনটার আয়নীকরণ শক্তি বেশি, মানে কোনটার বহিস্তর থেকে ইলেকট্রন সরাইতে আমার বেশি শক্তি লাগবে বলেন তো? অবশ্যই লিথিয়ামের ক্ষেত্রে শক্তি বেশি লাগবে। কেন? যে লিথিয়ামের আকার ছোট, আকার ছোট থাকার কারণে বহিস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল প্রবল। এই আকর্ষণ বলটা কি? আকর্ষণ বল, এই আকর্ষণ বল প্রবল। মানে আপনি বলবেন যে লিথিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম তৃতীয় পর্যায়ের আর লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, আর লিথিয়ামের আকার ছোট হওয়ার কারণে বহিস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা প্রবল। ফলে এই বহিস্তর থেকে আমার ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগবে। কি লাগবে? বেশি শক্তি লাগবে, আমার বাইরে থেকে বেশি শক্তি দেওয়া লাগবে। আর বাইরে থেকে বেশি শক্তি দেওয়া মানেই তার আয়নীকরণ শক্তিটা আসলে কি? বেশি। এর মানে আমরা বলতে পারি পরমাণুর আকার যার ছোট হবে তার আয়নীকরণ শক্তি কি হবে? বেশি হবে। অর্থাৎ সোডিয়াম এবং লিথিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? লিথিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। ওকে স্যার, আমরা আয়নীকরণ শক্তিটা আসলে কি এক কথায় যদি বলি যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বহিস্তর থেকে 1 মোল ইলেকট্রন অপসারিত করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এখন আমি এই জায়গায় দুইটা স্টার চিহ্ন দিয়ে নোট লিখে রাখতে পারি যে আয়নীকরণ শক্তি একটি তাপহারী প্রক্রিয়া, শক্তি একটি তাপহারী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়া। এখন আপনি বলবেন স্যার এটা কেন? যে আমার তো আসলে পরমাণু বহিঃস্থ থেকে ইলেকট্রন সরাইতে বাইরে থেকে শক্তি দেওয়া লাগে, অর্থাৎ পরমাণু শক্তি শোষণ করতেছে, এই জন্য এটা তাপহারী প্রক্রিয়া। এখন আরেকটা, যে পরমাণুর আকার যত ছোট হবে, পরমাণুর আকার যত ছোট হবে, পরমাণুর আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। আয়নীকরণ শক্তি তত বেশি হবে। স্যার এই কথার মাধ্যমে অনেক প্রশ্ন উত্তর আমাদের হয়ে যাবে। আয়নীকরণ শক্তি তত বেশি হবে। আমি একটু আগে বলছিলাম না যে আপনি যদি আকার পারেন তত বেশি হবে। এখন আপনাকে যে একটু আগের মতোই দিই যে ম্যাগনেসিয়াম, লিথিয়াম এবং সোডিয়াম এর আয়নীকরণ শক্তির ক্রম লিখেন। আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করেন। আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করেন। ব্যাখ্যা। আচ্ছা স্যার, এখন আপনার প্রথম কাজ হইলো আসলে আকারের ক্রমটা নিয়ে আলোচনা করবেন। আপনি একটু আগে আমরা কি করছিলাম, আমি আর ইলেকট্রন বিন্যাস করতেছি না, যে সোডিয়াম, লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় এটা দ্বিতীয় পর্যায়ের, ওই দুইটা তৃতীয় পর্যায়ের। এই তৃতীয় পর্যায়ের হলেও সোডিয়ামের বহিঃস্তরে একটা, ম্যাগনেসিয়ামের বহিঃস্তরে দুইটা, তাই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বহিঃস্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল প্রবল, ফলে ম্যাগনেসিয়ামের আকার সোডিয়ামের চেয়ে ছোট হয়। অর্থাৎ আমাদের আকারের ক্রমটা ছিল, আকারের ক্রম ছিল কি বলেন তো? কে ছিল সবচেয়ে বড়? সোডিয়াম, তারপরে ছিল কি? ম্যাগনেসিয়াম, তারপরে ছিল কি? লিথিয়াম। এতটুকু পর্যন্ত বলার পরে বলবেন যে আমরা জানি আয়নীকরণ শক্তি হলো কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বহিঃস্থ থেকে ইলেকট্রন সরাইতে যে শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে। আবার পরমাণুর আকার ছোট হলে তার আয়নীকরণ শক্তি বেশি। তাইলে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং লিথিয়ামের মধ্যে লিথিয়ামের আকার ছোট বিধায় তার আয়নীকরণ শক্তিটা বেশি।
অর্থাৎ বলেন তো স্যার আয়নীকরণ শক্তির ক্রমটা কি হবে? আয়নীকরণ শক্তির ক্রম অর্থাৎ আপনি আকারের ক্রমটা পারলে পরে সংজ্ঞা দিয়া ওইটা বলে ফেললে আমাদের হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ আয়নীকরণ শক্তির ক্রমটা হবে আকারের ক্রমের বিপরীত, যদিও দুই একটি ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা আমি আপনাদের আলোচনা করব অবশ্যই। বুঝতে পারছি স্যার আয়নীকরণ শক্তি কাকে বলে এবং আয়নীকরণ শক্তির ক্রম কিভাবে হবে, যার আকার ছোট হবে তার আয়নীকরণ শক্তি বেশি হবে। এখন একটা জিনিস স্যার দেখেন, এই আয়নীকরণ শক্তির ব্যতিক্রম যেগুলো পরীক্ষায় আসে, অক্সিজেন আর নাইট্রোজেন, তারপরে সালফার এবং ফসফরাস, বেরিলিয়াম এবং বুরন, এইভাবে কাপল বলতে পারি আমরা আর কি। আসলে এই জোড়া